আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মিজানুর রহমানের লেখা ঢাকা পুরাণ বইটা নিয়ে। তো যারা ইতিহাস প্রেমী আছেন তাদের জন্য আজকে খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। আবার যারা ইতিহাস প্রেমী নন তাদের জন্য খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ঢাকা পুরাণ বইটা হলো মিজানুর রহমানের লেখা একটা ইতিহাস সমৃদ্ধ বই, যেখানে তিনি ঢাকা তার চোখের সামনে কিভাবে বদলে গেল এই গল্পগুলোই তিনি বইটাতে লিখেছেন। তো যারা এই বইটাকে কোনো গল্প বা উপন্যাসের বই মনে করবেন তারা গল্প বলে মনে করতে পারেন, কিন্তু উপন্যাস হিসেবে যদি মনে করেন তাহলে হয়তোবা ভুল ভাবতে পারেন। কারণ এখানে মিজানুর রহমান তার স্মৃতিচারণায় ঢাকা কিভাবে বদলে গেল সেই গল্পগুলি তিনি করেছেন এবং খুব সুন্দরভাবে পাঠকদের সামনে উপস্থাপন করেছেন। ভারত বিভাগের পর লেখক কলকাতা ছেড়ে ঢাকাতে আসেন এবং ঢাকাতে আসার পরে তিনি তার ঢাকার স্মৃতিগুলোই আর কি বইটাতে লেখেন। তো এই কথা আমি অনেকবারই বললাম যে ঢাকার স্মৃতি এবং ঢাকার যে কথাগুলো আছে, মানে তার চোখের সামনে কিভাবে ঢাকা বদলে যায়। তো এই কথাগুলো আমি বারবার বলছি কারণ এগুলোই হচ্ছে বইটার উপজীব্য বিষয়। তো মিজানুর রহমান যখন ঢাকাতে আসলেন, ঢাকাতে আসার পরে তিনি ঢাকার একটা পুরনো অঞ্চলে তার বসতি গড়ে তুললেন। তাদের পৈতৃক নিবাস ছিল এবং তাদের সেরকম একটা নিবাসের কথা এখান থেকে উল্লেখ পাওয়া যায়। তো সেখানে আসার পরে তিনি ঢাকার অনেকগুলো বিষয় নিয়ে গল্পটা বলেছেন। এখানে বিশেষ করে তার স্মৃতিতে তিনি যতটুকু মনে করতে পেরেছেন সব কিছু নিয়ে খুবই সুন্দরভাবে ডিটেলসলি এবং ইতিহাস, ঐতিহ্য আরও অনেক কিছু নিয়ে লিখেছেন। তো এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে লেখক যে টপিকে কথা বলেছেন সেই টপিকের ইতিহাস, অর্থাৎ তিনি যদি কোনো অঞ্চল নিয়ে কথা বলেন তো সেই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং তার নামকরণ এবং সেগুলো বাস্তবতার সাথে অর্থাৎ বর্তমানের সাথে কিভাবে সামঞ্জস্যতা রাখছে তিনি তার সম্পূর্ণ বিষয় নিয়ে এবং সবগুলো ডিটেলসলি এত সুন্দরভাবে আলোচনা করেছেন, যেখান থেকে পুরান ঢাকার অলিগলির যত নাম না জানা এবং যত অজানা ইতিহাস আছে সবগুলোই জানা যায়। যেমন এখানে তিনি নারিন্দা বাজারের কথা বলেছেন। নারিন্দা অঞ্চল বা নারিন্দা বাজার সম্পর্কে তো সবাই জানেন, মানে নারিন্দা যে এলাকাটা আছে আর কি, বাজার হোক বা জেরে নাম হোক আর কি, নারিন্দা। তো সেই নারিন্দা নামটা কিভাবে নারায়ণ দিয়া থেকে নারিন্দা হলো সেই সম্পর্কে লেখক কিন্তু এখানে খুব চমৎকার লিখেছেন। তবে আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে নারায়ণ দিয়া যে অঞ্চলটা ছিল এটা অনেক পূর্ব আমল থেকেই চলে আসছে, প্রায় মোঘল আমল থেকে বা তারও পরবর্তীতে কোনো একটা আমল থেকে এই নামটা ওই অঞ্চলের মানে এরকমই কোনো একটা নাম ছিল। তো যখন ইংরেজরা সে অঞ্চলে আসে, আসার পরে তারা সেখানে অনেকগুলো ফ্যাক্টরি এবং অনেকগুলো কলকারখানা স্থাপন করে। তো ইংরেজরা তো আর নারায়ণ দিয়ে উচ্চারণ করতে পারবে না খুব শুদ্ধভাবে, তো তখন তারা মানে বিকৃতভাবে এটা উচ্চারণ করা শুরু করে, নারিন্দা নারিন্দা। তো সেখান থেকে আর কি নারিন্দা নামটা চলে আসে এখানে। তো এখান থেকে আমি আরেকটা অঞ্চল সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে ওয়ারির নামকরণ। তো যে অঞ্চলটা আছে ঢাকার খুবই ফেমাস একটা অঞ্চল ওয়ারি, তো সেই ওয়ারির নামকরণটা কিভাবে হলো সে সম্পর্কেও কিন্তু আমি মিজানুর রহমানের বর্ণনা থেকে বা তার গদ্যশৈলী থেকে জানতে পেরেছি। যেমন ওয়ারি যে অঞ্চলটা আছে এটা পূর্বের নাম ছিল ওয়ার স্ট্রিট। তো ওয়ার স্ট্রিটটা এটা ছিল ইংরেজদের খুবই আভিজাত্য আবাসিক এলাকা, মানে তারা এখানে আভিজাত্য আবাসিক এলাকা গড়ে তুলেছে। তো সেইখান থেকে সেই ওয়ার স্ট্রিটের নামটা পরিবর্তন হতে হতে বর্তমান যে নামটা আছে ওয়ারি, তো সেই নামটাতে একটা ফরম্যাট পেয়ে যায়। তো এরকম অনেকগুলো ইতিহাস এখান থেকে জানা, বিভিন্ন অঞ্চলের নাম, শুধু যে ওয়ারি নারিন্দা এগুলো না, সদরঘাটে কীরকম বাস চলতো, কীরকম ট্রাম চলতো, ট্রাম না বাংলাতে ট্রাম চলতো না, সেখানে বাসের কীরকম চলাচল ছিল, সেখানকার জনবহুল কীভাবে ছিল, বাংলা বাজারের আশেপাশে যে বিদ্যাপল্লী নামে তিনি এখানে জায়গার কথা উল্লেখ করেছেন, বিদ্যাপল্লী এরকম কোনো একটা জায়গা, যাই হোক আমি ভুলে গেছি আর কি, আমার মনে নেই। তবে এরকম কোনো একটা জায়গার কথা উল্লেখ করেছিলেন যেখানে তিনি অনেকগুলো মানে পাঠকদের বিষয়গুলো তিনি বলেছেন। কারণ ঢাকার যে অঞ্চলটা আছে পুরান ঢাকা ভিক্টোরিয়া পার্কের আশেপাশে, তো ওখানে অনেকগুলো ফেমাস স্কুল আছে আমরা যেগুলো জানি আর কি, যেমন কলেজিয়েট স্কুল আছে, এটা আমার কাজিনের স্কুল। তারপরে আছে ওখানে গ্রেগরিজ স্কুল, তারপরে হচ্ছে জগন্নাথ কলেজ, সেই সময়কার কলেজ এখনকার বিশ্ববিদ্যালয়। তো এরকম একটা শিক্ষা অঞ্চল ছিল সেখানে। তো শিক্ষা অঞ্চলে হাওয়া বদলে কিভাবে সে জায়গাটার নাম পরিবর্তন হয়ে গেল এবং বাংলা বাজারে যে সংক্ষিপ্ত ইতিহাসটা তিনি এখানে তুলে ধরেছেন খুবই কম কথায়। যেমন সেখানে একসময় ভারত থেকে বই আসতো, অর্থাৎ কলকাতা থেকে বই আসতো, তো সেই কলকাতা থেকে আসা বইগুলো নিয়ে কীভাবে সেখানে ব্যবসা শুরু করেছিল এই সম্পর্কেও খুবই ক্ষুদ্র আইডিয়া এখান থেকে পাওয়া যায়। তো এমন এমন অনেক মজার মজার ঘটনা এখান থেকে জেনেছি, যেমন রেসকোর্স ময়দানে রেসকোর্সের বাইরে কিভাবে জুয়া খেলা হতো। তারপরে চলচ্চিত্র জগতের যে সিনেমাগুলো সেখানকার মানে বিষয় ছিল, মানে পুরান ঢাকার মানুষদের সাবেকি যে বিনোদন ছিল সেই সাবেকি বিনোদনের কীভাবে পরিবর্তন ঘটলো, সিনেমা হলগুলো কীভাবে প্রতিষ্ঠা লাভ করতে থাকলো, এই বিষয়গুলো সম্পর্কে তিনি অনেক লিখেছেন। তো তার বাহিরে এখান থেকে আরেকটা মজার বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি, অর্থাৎ সেই সময়কার 1952 সালের মানে একটা স্বচক্ষে দেখা ঘটনা সম্পর্কেও লেখক খুবই ছোট্ট কথায়, ছোট্ট অনুচ্ছেদে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে, সেখান থেকে অনেক কিছু জানা যায় আর কি। তো সেই সময় অর্থাৎ 1952 সালে লেখক ঢাকা কলেজের অনার্সের মেবি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তো সেখানে তিনি স্বচক্ষে
52 আন্দোলন যেটা ছিল, ভাষা আন্দোলন, সেই সম্পর্কে তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু তুলে ধরেছেন এখানে, কিন্তু সেগুলো খুবই কম কথায়। যার ভাবার্থ অনেক বেশি, যা চিন্তা ভাবনা করলে অনেক কিছু আমাদেরকে জানতে সাহায্য করে। তো এরকম অনেকগুলো ইতিহাস তিনি সেখানে তুলে ধরেন। তো অলিতে গলিতে আরও এরকম অনেকগুলো না জানা ইতিহাস আছে, যেগুলো সম্পর্কে মিজানুর রহমান এখানে খুবই সুন্দরভাবে সেই ইতিহাসগুলো তার কলমের ছোঁয়ায় ছুঁয়ে দিয়ে গেছেন। তো বইটা আমার কাছে খুবই খুবই মজার লেগেছে। বইটা আমি পড়ে যে তৃপ্তি পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। তবে আপনাদেরকে অবশ্যই বইটা রেকমেন্ড করব, যারা ইতিহাস সম্পর্কে জানতে চান, যারা ঢাকার বাসিন্দা আছেন। তো আপনাদের ঢাকাটা কেমন ছিল আগে, অলিগলি কেমন ছিল, কিভাবে চক বাজারের ইফতার বাজার, আমি এখানে আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে চক বাজারের যে ইফতার বাজারটা আছে ঐতিহ্যবাহী, সেই ইফতার বাজারেরও কিন্তু একটা ইতিহাস সেই সময়ের প্রেক্ষাপটে তিনি বর্ণনা করে গেছেন, যেটা হরহামেশা এখন আমরা পুরো দেশবাসী জানি। তো এরকম অনেকগুলো কথাই তিনি এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেগুলো আর কি খুব কথার প্রসঙ্গে কথা এসে যেতে থাকবে। আমারও খুব ভালো লেগেছে আর কি। তো যাই হোক, আমি যেখানে ছিলাম আর কি। তো বইটা আপনাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করব পড়ার জন্য। ঢাকা সম্পর্কে জানতে হলে আপনারা ঢাকা পুরাণ বইটা পড়তে পারেন। আর ঢাকা সম্পর্কে আমি আরেকটা বই পড়েছি, সেই বইটাও আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি এবং বইটা নিয়েও একটা ভিডিও বানাতে পারি। তো যদি চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, যে ঢাকার ইতিহাস নিয়ে যদি আরও কোনো বই থেকে থাকে, আমি তাহলে আমার কালেকশনে থাকা এবং আমার পড়া একটা বই নিয়ে ভিডিও বানাতে পারি। তো যাই হোক, এই বইটা এসেছে প্রথমা প্রকাশনী থেকে। এটা আবার ক্যাপশনে আমি মেনশন করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ঢাকার 400 বছরের ইতিহাস এবং তার সাথে খুবই সুন্দর প্রচ্ছদের এই বইটা অবশ্যই আপনাদের জন্য আবারও রেকমেন্ড করে গেলাম আমি। আপনারা এটা পড়তে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে যারা ইতিহাস প্রেমী আছেন, নন ফিকশন পড়তে ভালোবাসেন, তাদের জন্য বইটা খুবই ভালো লাগতে পারে। আবার যারা মনে করবেন যে ঘর সাজানোর জন্য একটা খুব সুন্দর প্রচ্ছদের বই দরকার, তারা ইজিলি বইটা কালেক্ট করতে পারেন, কারণ বইটার যে প্রচ্ছদটা আছে মার্ভেলাস। আমার কাছে খুবই মিনিমালিস্টিক এবং খুবই সুন্দর একটা প্রচ্ছদ লাগে, যেখানে হাতে আঁকানো এত সুন্দর সুন্দর হচ্ছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনার ছবি তুলে ধরা হয়েছে, যেগুলো এই বইটাতে আলোচনা করা হয়েছে আর কি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আজকে ভিডিওটা আমি খুবই কম কথায় শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেল, কারণ এটা ইতিহাসের বই। এখানে ইতিহাস না তুলে ধরলে বা ইতিহাস সম্পর্কে না আলোচনা করলে হয়তো বা আপনাদের ভালো লাগবে না। তো যার কারণে আর কি অনেক বেশি আলোচনা করে ফেললাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই যেটা আমি বরাবরই বলি সেটা একটু বলে যাই, যে বুকিস টেলস বাই পল্লবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেটা সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।